শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় স্বরধ্বনি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে বিস্তৃত সিলেবাস সেটা বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে সেকেন্ড সামেটিভে শেষ হয়ে গিয়েছে। তাই থার্ড সামেটিভের দিকে লক্ষ্য রেখে আমরা আজকে থেকে শুরু করছি এই বিস্তৃত ব্যাকরণের সিলেবাসের একটু একটু করে রিভিশন। আজকে তাই আমরা শুধু স্বরধ্বনি নয়, তার পূর্বে বাকযন্ত্রের অংশগুলি, ধ্বনি বর্ণ কাকে বলে, পার্থক্য এবং স্বরধ্বনির বিভিন্ন দিক থেকে যে ডেফিনেশন, যেটা তোমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ বা এমসিকিউ এর ক্ষেত্রে পেতে পারো, সেইভাবে প্রশ্ন উত্তর সহযোগে মোট 12টি প্রশ্নের উত্তর আলোচনা করব। তাহলে চলো যাই আজকে আমরা মূল আলোচনায় এবং প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। প্রথম আমরা জানব যে বাকযন্ত্রের অংশগুলি কি কি, বাকযন্ত্রের কটি অংশ এবং কি কি। বাকযন্ত্রের অংশের মধ্যে আমরা দেখব রয়েছে, একদম ধারাবাহিকভাবেই বলছি, ফুসফুস 1 নম্বর, 2 নম্বর স্বরযন্ত্র, 3 নম্বর তালু, 4 নম্বর জিহ্বা, 5 নম্বর দন্ত, 6 নম্বর ওষ্ঠ এবং 7 নম্বর নাসিকা। এই সমস্ত বাকযন্ত্রাংশগুলি দিয়েই কিন্তু আমাদের মুখ বিহ্বর থেকে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি তথা ধ্বনি নিঃসৃত হয়ে থাকে। এটা গেল আজকের প্রথম প্রশ্ন। এরপর দেখো আজকের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, ধ্বনি কি। তাহলে বাকযন্ত্রের অংশগুলো আমরা জানলাম। ধরো তোমাদের এমসিকিউ এর প্রশ্ন থাকতে পারে, নিম্নলিখিত কোন যন্ত্রাংশটি বাকযন্ত্রের অংশ নয়। এই 7টি অংশের মধ্যে 3টি অপশান দেওয়া থাকলো এবং একটি অপশান ভুল দেওয়া থাকবে। সেখানে তোমাদের এই 7টি অংশকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এরপর চলো আমরা যাই দ্বিতীয় প্রশ্ন, যেটা রয়েছে ধ্বনি কি। ধ্বনি কি? তাহলে মানুষের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। আবারও বলছি, দেখো, মানুষের বাকযন্ত্র নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। এরপরেই আমরা জেনে নেব বর্ণ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, বর্ণ কাকে বলে। যে বিশেষ চিহ্ন দ্বারা আমরা ধ্বনিকে চিহ্নিত করে থাকি তাকে বলে বর্ণ, বা ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলে চিহ্নিত করতে পারি, বা ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এরপর আমরা চলে যাব ধ্বনি আর বর্ণের পার্থক্য, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন আজকে, ধ্বনি ও বর্ণের পার্থক্য কি। বাকযন্ত্রের সামান্যতম চেষ্টায় উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে বলা হচ্ছে ধ্বনি, আর অপরদিকে ধ্বনির সাংকেতিক চিহ্ন বা প্রতীককেই বলা হচ্ছে বর্ণ। আরও একটি পার্থক্য দেখো, ধ্বনিকে কানে শোনা যায়, চোখে দেখা যায় না। অপরদিকে বর্ণ হচ্ছে ধ্বনির লিপিরূপ, তাই একে চোখে দেখা যায়। তাহলে এটা গেল ধ্বনি ও বর্ণের পার্থক্য, 4 নম্বর প্রশ্ন। এরপরে চলে যাই আমরা 5 নম্বর প্রশ্নে, ধ্বনির কটি ভাগ ও কি কি। ধ্বনির 2টি ভাগ, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। তোমরা অনেক সময় খুব সহজ প্রশ্নেও কিন্তু ভুল করে ফেলো। ধ্বনির কটি ভাগ চাইছে, তোমরা তাড়াহুড়ো করে বা অন্যমনস্কতা বশত অনেক সময় স্বরধ্বনির ভাগগুলিকে ভেবে সেখানে উত্তর নির্বাচন করতে যাও, বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে ভুল অ্যান্সার লিখে ফেলতে পারো। তা সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো জায়গা নেই, সচেতনভাবে প্রশ্নটা পড়বে এবং তারপরে তার উত্তর দেবে। তাহলে আজকে 5 নম্বর প্রশ্ন পেলাম, ধ্বনির 2টি ভাগ, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। এরপর দেখো আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনি কাকে বলে, 6 নম্বর প্রশ্ন। ফুসফুস থেকে বার হয়ে শ্বাসবায়ু বা শ্বাসবায়ু ফুসফুস থেকে বার হয়ে স্বরযন্ত্রের তন্ত্রীতে বাধা পায়, অনুরণিত হয়ে স্বরযুক্ত ধ্বনির সৃষ্টি হয়। তারপর শ্বাসবায়ু মুখবিবরের কোথাও কোনো রকম বিশেষ বাধা না পেয়ে স্বচ্ছন্দে বার হয়ে আসলে উচ্চারিত স্বরযুক্ত ধ্বনিকেই বলা হয় স্বরধ্বনি। আবার দেখো, শ্বাসবায়ু ফুসফুস থেকে বার হয়ে স্বরযন্ত্রের তন্ত্রীতে বাধা পেয়ে অনুরণিত হয়ে স্বরযুক্ত ধ্বনি সৃষ্টি করে মুখবিবরের কোথাও কোনোভাবে বিশেষ বাধা না পেয়ে
স্বচ্ছন্দে বেরিয়ে আসলে যে ধ্বনি স্বরযুক্ত ধ্বনি উচ্চারিত হয় তাকেই বলা হচ্ছে স্বরধ্বনি। আমরা ছোটবেলা থেকে একটা ডেফিনেশন খুব ভালোভাবে জেনে এসেছি, যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরধ্বনি। আসলে সেই ডেফিনেশনটাই কিন্তু আসল যে ব্যাখ্যা আমরা এখানে পেয়ে যাচ্ছি। নবম শ্রেণীতে এসে কিন্তু স্বরধ্বনির ডেফিনেশনটা আমরা এভাবেই জানবো এবং লিখব পরীক্ষার খাতায় যদি পেয়ে থাকি। এরপর চলো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে তাহলে স্বরধ্বনির সংখ্যা কয়টি ও কি কি? মান্য চলিতে স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। মান্য চলিত ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। কি কি? অ আ হস্যই হস্যৌ এ ও এ। অ আ হস্যই হস্যৌ এ ও এ। এই 7টি হচ্ছে মান্য চলিত ভাষায় স্বরধ্বনি। অথচ প্রচলিত স্বরধ্বনি তথা স্বরবর্ণের সংখ্যা কটি? না 12টি। প্রচলিত স্বরধ্বনি তথা স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে স্বরবর্ণের সংখ্যা 12টি এবং স্বরধ্বনি যেটা মান্য চলিত ভাষায় মেনে চলা হয় সেটা হচ্ছে 7টি। 7 নম্বর প্রশ্ন গেল। 8 নম্বর প্রশ্ন এবার দেখো, উচ্চারণের সময়ের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? তাহলে উচ্চারণের সময়ের ভিত্তিতে স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা হয়, হ্রস্বস্বর ও দীর্ঘস্বর। 1 নম্বর হচ্ছে হ্রস্বস্বর। যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলা হয় হ্রস্বস্বর। যেমন সাধারণত আমরা স্বরধ্বনির মধ্যে দেখি অ হস্যই হস্যৌ রি, এইগুলি হচ্ছে হ্রস্বস্বর। আর যে স্বরধ্বনি উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাদের বলা হয় দীর্ঘস্বর। যেমন আ দীর্ঘই দীর্ঘ, এ ও এ ওই ও ও, অনেক দৃষ্টান্ত রয়েছে। তবে এই বিভাজনের মধ্যে একটা সঙ্গতির অভাব আমরা লক্ষ্য করি। কেন না, আমরা দেখা যায় যে ক্ষেত্র বিশেষে কিছু হ্রস্বস্বর শব্দের মধ্যে দীর্ঘভাবে উচ্চারিত হচ্ছে। যেমন পথ, বন। দেখো এখানে উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে যে পথ। তাহলে এই প এর পর অ স্বরধ্বনিটা হ্রস্বস্বর হলেও একটু দীর্ঘ সময় উচ্চারিত হচ্ছে তুলনামূলকভাবে। আবার বন, এখানেও বয়ের পরে অ স্বরধ্বনিটা দীর্ঘ হচ্ছে। বা আমরা যদি বলে থাকি যে দিনেশ, এই দৃষ্টান্তে আমরা উচ্চারণে কিন্তু বুঝতেই পাচ্ছি না যে দিনেশ বানান দুটি হয়, দয় হস্যই দন্তনয়িকা তালবস্য আর দয় দীর্ঘই দন্তনয়িকা তালবস্য। তাহলে উচ্চারণে তো আমরা কোনোভাবেই কোনটি হ্রস্বস্বর কোনটি দীর্ঘস্বর বোঝাতেই পারছি না। তাই বাংলা ভাষায় স্বরধ্বনির যে এই হ্রস্ব দীর্ঘর যে বিভাজন, এইটা সঙ্গতি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তা যাই হোক, তবুও আমরা জানলাম হ্রস্বস্বর কি দীর্ঘস্বর কি। 8 নম্বর প্রশ্ন গেল, বাংলায় এই স্বরধ্বনির উচ্চারণের সময়ের ভিত্তিতে বিভাজন। এরপর চলো 9 নম্বর প্রশ্নে আমরা যাই। 9 নম্বর প্রশ্নে আমরা দেখব, এটা হচ্ছে স্বরধ্বনির একটি বিশেষ প্রয়োগ স্বরূপ বলা চলে। মূলত আমরা যখন গান গাই বা কেউ কান্না করে বা কাঁদে বা কেউ দূরে থাকলে তাকে যখন আমরা আহ্বান করি, তখন আমরা কি হয় না এক একটি স্বরধ্বনিকে, শব্দের মধ্যে অবস্থিত এক একটি স্বরধ্বনিকে টেনে উচ্চারণ করি, দীর্ঘ করে উচ্চারণ করি, প্রলম্বিত করে উচ্চারণ করি। এই ব্যাপারটাকেই বলা হয় প্লুতস্বর। তাহলে ডেফিনেশনে কি বলবো, যে স্বরধ্বনিকে টেনে টেনে দীর্ঘ বা প্রলম্বিত করে উচ্চারণ করা হয় তা হয় প্লুতস্বর। দেখো প্লুতস্বর দন্তস্ব বৈর স্বর, অর্থাৎ এটি একটি স্বরধ্বনিরই বিশেষ প্রয়োগ। যেমন আমরা জয় হে, জয় 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 হে যখন উচ্চারণ করছি, যে হে যখন উচ্চারণ করছি, হয়ের শেষের যে এ স্বরধ্বনিটা এটি প্রলম্বিত হচ্ছে, দীর্ঘ হচ্ছে, তাই এখানে এটা হয়ে গেছে প্লুতস্বর। এ স্বরধ্বনিটা হচ্ছে প্লুতস্বর। তাহলে এটা গেল স্বরধ্বনির দীর্ঘ উচ্চারণের একটি বিশেষ বৈশিষ্ট্য। এরপর চলো 10 নম্বর প্রশ্নে আমরা যাই। 10 নম্বর প্রশ্নে আমরা দেখব রয়েছে যে হ্রস্বস্বর দীর্ঘস্বর ছাড়াও স্বরধ্বনিকে গঠন অনুসারে 2 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি?
মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কাকে বলে? 10 নম্বরেই পাচ্ছি আমরা মৌলিক স্বরধ্বনি কাকে বলে। যে স্বরধ্বনিকে ভাঙা যায় না বা যে স্বরধ্বনি অবিভাজ্য তাদের বলা হয় মৌলিক স্বরধ্বনি। আবার এই মৌলিক স্বরধ্বনির আরেক নাম হচ্ছে স্বাভাবিক স্বরধ্বনি, আবার এই স্বরধ্বনিকেই বলা হয় সরল স্বরধ্বনি। আমরা আমাদের মান্য চলিত ভাষায় যে 7টি স্বরধ্বনি পেয়েছি, অর্থাৎ অ, আ, হস্যই হস্য, এ, ও, এ, এই 7টি স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। 7টি স্বরধ্বনি হচ্ছে এই মৌলিক স্বরধ্বনির মধ্যে পড়ছে। এরপর যৌগিক স্বরধ্বনি আমরা 11 নম্বর প্রশ্নে দেখব রয়েছে যৌগিক স্বরধ্বনি। দ্বি স্বরধ্বনি কাকে বলে বা যৌগিক স্বর কাকে বলে বা সন্ধ্যক্ষর কাকে বলে? একটি মাত্র স্বরধ্বনি উচ্চারণের জন্য যে প্রযত্নের প্রয়োজন বা যে প্রয়াসের প্রয়োজন বা যে প্রযত্নের দরকার, তার মধ্যে যদি দুটি স্বরধ্বনি উচ্চারিত হয় তখন তাকে বলা হচ্ছে দ্বি স্বরধ্বনি। যেমন কি দুটি দৃষ্টান্ত রয়েছে, মৌলিক স্বরধ্বনি বা এদের মৌলিক মৌলিক নয়, যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বরবর্ণ বলেও চিহ্নিত করা হয়। কেন, কোনগুলি? না, ওই আর ও। ওই এর মধ্যে দেখো ও যুক্ত হস্যই, আর ও এর মধ্যে রয়েছে ও যুক্ত হস্য। তাহলে এই যৌগিক স্বরকেই আবার দ্বি স্বরধ্বনি কেন বলছে? একটি স্বরধ্বনির মধ্যেই আমরা দুটি স্বরধ্বনি সংযুক্ত হয়ে উচ্চারিত হতে দেখছি, তাই এদের দ্বি স্বরধ্বনি বলছে। আবার এদের মধ্যে দুটি স্বরধ্বনি যুক্ত হয়ে একটি সন্ধি সৃষ্টি হচ্ছে, তাই এদেরকে সন্ধ্যক্ষরও বলে অভিহিত করা হচ্ছে। এটা গেল আজকের 11 নম্বর প্রশ্ন। আজকের শেষ প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, সানুনাসিক স্বর কাকে বলে? সানুনাসিক স্বর কাকে বলে? নাসিকার সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হলে তখন সেই স্বরধ্বনিকে অনুনাসিক বা সানুনাসিক স্বরধ্বনি বলে চিহ্নিত করা হয়। যেমন যে কোনো স্বরধ্বনি যখনই চন্দ্রবিন্দু যোগে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ তা নাসিকার সাহায্যে উচ্চারিত হয়। যেমন ধরো বাঁকা, চাঁদা, ইঁদুর, এঁচোড়, এঁটেল, এখানে দেখো প্রত্যেকটা স্বরধ্বনি মানে বাঁকাতে আয়ের মাথায়, বয়ের মাথায় দেখবে না, উচ্চারণ করলেই বুঝতে পারবে বয়ের পর আ, তারপরে চন্দ্রবিন্দুর উচ্চারণ হচ্ছে বাঁকা। তারপরে দেখো ইঁদুর, এখানে আমরা পরিষ্কার দেখতেও পাচ্ছি যেটা শুধু উচ্চারণ করলে নয়, হস্যই স্বরধ্বনিটার মাথায় চন্দ্রবিন্দু বসেছে। বা এঁচোড়, এঁটেল, এখানে আমরা এ স্বরধ্বনির মাথায় চন্দ্রবিন্দুর প্রভাব দেখতে পাচ্ছি। তাহলে এগুলি হচ্ছে এখানে এই আয় চন্দ্রবিন্দু, হস্যই চন্দ্রবিন্দু আর এর চন্দ্রবিন্দু, এগুলি হচ্ছে সানুনাসিক স্বর। আজ তাহলে তোমাদের কাছে এই 12টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম স্বরধ্বনি সংক্রান্ত বা বাকযন্ত্র ধ্বনিবর্ণ সংক্রান্ত। বাকি থাকলো দুটি বিষয় স্বরধ্বনি সংক্রান্ত, সেটি হচ্ছে যে স্বরধ্বনির উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী বিভাজন আর স্বরধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী বর্গীকরণ। পরের একটি পর্বে 9ম শ্রেণীর বাংলা ব্যাকরণের রিভিশনে এই দুটি দিক আলোচনা করব। আজ তোমরা এতটাই সুন্দর করে তৈরি করো, এরপর থেকেই তোমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ ডেফিনেশন আকারে আর দৃষ্টান্ত সঠিক নির্বাচন করতে দিলে MCQ তে পেতে পারো।